আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে কিছু ধারণা নেব। প্রথমে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন সম্পর্কে বলা আছে। বাংলাদেশ সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে অপশন অনুযায়ী দোহা ঘোষ। হরপ্রসাদ শাস্ত্রীর হাজার বছরের পুরনো বাংলা ভাষার পদ্যগান ও দোহা 4টি পুঁথি সংকলন করা হয়েছে। নাম্বার 1 চর্যাশ্চর্য বিনিশ্চয়, সরোজ বজ্রের দোহা কোষ। দোহা কোষটা মূলত আসলে এটা সরোজ বজ্রের রচনা। এটা হচ্ছে কান্নপাদের দোহা কোষ, আর এটা হচ্ছে ডাকার্ণব। তাই বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম নিদর্শন হচ্ছে দোহা কোষ। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদ রচনার কাল থেকে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে মধ্যযুগ এবং 18 সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতার মাধ্যমে বাংলা গদ্য চর্চা আধুনিক যুগের সূচনা হয়। প্রাচীন যুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য ব্যক্তিকেন্দ্রিকতা ও ধর্মনিরপেক্ষতা। মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে মূলত ধর্মনিরপেক্ষতা। বর্তমান যুগের সাহিত্যের বৈশিষ্ট্য আত্মসচেতনতা, জাতীয়তাবোধ, মানবতার জয়-জয়কার, যুক্তিশীলতা, সমাজবদ্ধ, স্বদেশপ্রেম, ব্যক্তি স্বাধীনতা, বিশেষ করে নারী স্বাধীনতা। বাংলা সাহিত্য যুগকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি সেই 3টি যুগের বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তাহলে বলতে পারি আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং হচ্ছে আধুনিক যুগ। এখানে প্রাচীন যুগের ব্যাপ্তিকাল মূলত 2টা ভাবে বিভক্ত, অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং ডক্টর শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইটা হচ্ছে ব্যাপ্তি। মধ্যযুগ শুরু হয়েছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত, যার মধ্যে 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ সময় পর্যন্তকে বলা হচ্ছে অন্ধকার যুগ। এবং এই অন্ধকার যুগের পরে শুরু হচ্ছে অন্ধকার যুগ কিন্তু মধ্যযুগের এবং প্রাচীন যুগের মধ্যে একটা ব্যারিয়ার বা মাঝখানে কিছু সময় সাহিত্য চর্চা শুরু হয়নি। এবং আধুনিক যুগ মূলত 1801 সাল থেকে বর্তমান যে সময়কাল পর্যন্ত সেটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। মাঝখানে 1760 থেকে 1860 পর্যন্ত বলা হয় যুগ সন্ধিক্ষণ বা অবক্ষয় যুগ। আমরা বাংলা সাহিত্যের কবিরা ছিলেন, চর্যাপদের যে কবি ছিলেন, টোটাল কবি ছিলেন 23 জন অথবা মতান্তরে 24 জন। চর্যাপদের কবিদের মধ্যে কবিরা ছিলেন সহজানী বৌদ্ধ, অর্থাৎ তারা মূলত ধর্মচর্চা করতেন এই চর্যাপদের মাধ্যমে বা চর্যাপদের রচিত কবিতার মাধ্যমে মূলত তাদের ধর্মচর্চার যে প্রচারটা সেটা তারা প্রকাশ করতেন। বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের অবর্তমানে তার অনুসারীরা মহাযান ও হীনযান এই 2 ভাগে বিভক্ত। সময়ের ব্যবধানে মহাযান থেকে উৎপত্তি হয়েছে ব্রজযান ও কালচক্রযান। ব্রজযান থেকে উৎপত্তি হয়েছে সহজযান। সহজযান পরিপন্থীরাই সহজিয়া নামে পরিচিত। তাহলে এই বৌদ্ধ ধর্ম ছিল মূলত সহজানী বৌদ্ধ বা সহজানী বৌদ্ধ, যেটাকে বলতেছি আমরা। চর্যাপদের কোন ধর্ম সাথে সংশ্লিষ্ট? চর্যাপদ এটি মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট একটি ধর্মচর্চা বা গীত বা ধর্মগীত বলা হয়ে থাকে। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ এটি মূলত মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ বা চর্যা গীতিকোষ। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম আদি গ্রন্থ বা আদি নিদর্শন, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন। অর্থাৎ চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাপদ এটি হচ্ছে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন।
চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার শ্রেষ্ঠতম নিদর্শন এবং এটি মূলত একটি গানের সংকলন। এটিকে বলা হয় সাধন সঙ্গীত। চর্যাপদের রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে। এটা মূলত পাল রাজবংশের আমলে কি হয়, এটার রচনা শুরু হয়। চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের উল্লেখ রয়েছে। পূর্বে বলা হয়েছে চর্যাপদে মূলত বৌদ্ধ ধর্মমতের উল্লেখ রয়েছে। তাই চর্যাপদকে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য বলা হয়ে থাকে। চর্যাপদের ছন্দের কথা যদি বলি তাহলে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এটা অনেক পরীক্ষায় আছে। কি ছন্দ রচিত? এটা হচ্ছে মাত্রা বৃত্ত এই ছন্দে রচিত। চর্যাপদের সংস্কৃত পদ্ধতিকা ছন্দের প্রভাব রয়েছে। এর ভাষারীতি কথ্য। এই গ্রন্থটি প্রথম কবিতা সংকলন নামে পরিচিত। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ, অর্থাৎ চর্যা যে শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে মূলত আচরণ। এখন সব পুঁথি সাহিত্য সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ এটি মূলত আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ এটি আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ, এর আবিষ্কারক কে? এর আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ হরশাস্ত্রীর উপাধি কি? হরশাস্ত্রীর উপাধি হচ্ছে মূলত মহোপাধ্যায়। চর্যাপদ এর প্রাপ্তি স্থান কোথায়? চর্যাপদ এর প্রাপ্তি স্থান হচ্ছে নেপাল। 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এইটি প্রকাশিত হয়। গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি মূলত প্রকাশ করেন কি সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থে 1882 সালে। রাজেন্দ্রলালের মিত্রের নেপালের পুঁথি সংগ্রহের চেষ্টায় যান। আচ্ছা, এই যে পুঁথি সেটার চেষ্টায় কি করেন? নেপালে যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি মূলত 3বার নেপালে যান। 1887 থেকে 1898 খ্রিস্টাব্দে 2বার এবং 1907 খ্রিস্টাব্দে 1বার। আবিষ্কারক অর্থাৎ নেপালে যে ধর্মগ্রন্থটি আমরা পাই চর্যাপদ বা চর্যাশ্চর্য বিনশ্চয়, সেটির আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এটি আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থাগার বা যেটাকে আমরা বলি রয়্যাল লাইব্রেরি নামেও চিনে থাকি। এটি 1907 সালে আবিষ্কৃত হয় এবং আবিষ্কারক হচ্ছেন কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যের সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত এবং নেপালে। নতুন চর্যাপদ আবিষ্কার করেন কে? নতুন চর্যাপদ এটি আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাশ্চর্য বিনশ্চয় এর অর্থ কি? চর্যাশ্চর্য বিনশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। এটি মূলত 37তম বিসিএসে আসে একটা প্রশ্ন। চর্যাপদের টিকাকার এর নাম কি? চর্যাপদের টিকাকার উনি ছিলেন মূলত মণি দত্ত। টিকাকার বলতে এখানে বলা হয় যে লোক ব্যাখ্যা করেন বা ব্যাখ্যাকারক। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? চর্যাপদের তিব্বতী অনুবাদটি প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তিব্বতী অনুবাদ সেটা প্রকাশ করেন প্রবোধচন্দ্র বাগচি। এটা 35তম বিসিএসে আসা একটি প্রশ্ন। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক প্রদত্ত নাম চর্যাশ্চর্য বিনশ্চয়, অর্থ কোনটি আচরণীয় আবার কোনটি আচরণীয় নয়। এটা দিয়ে থেকে হরপ্রসাদ শাস্ত্রী। পণ্ডিত মণিদত্ত চর্যাপদের টিকাগুলো সংস্কৃতের মাধ্যমে ব্যাখ্যা করেন। চর্যাপদের প্রাপ্ত পুঁথিতে উল্লেখকৃত সংস্কৃত টিকাকার মণিদত্তের মতানুসারে পদ সংগ্রহের নাম হচ্ছে আশ্চর্য চর্যাশ্চয়। কীর্তিচন্দ্র মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেছিলেন চর্যা গীতিকোষ বৃত্তি নামে। 1838 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, এটা খুবই ইম্পর্টেন্ট, কত সালে? 1838 সালে প্রবোধ চন্দ্র বাগচি তিব্বতী ভাষা অনুবাদটি আবিষ্কার ও প্রকাশিত করেন।
কিন্তু তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কে? কীর্তিচন্দ্র। এইটা খুঁজে পাইছে কে বা প্রকাশ করছে কে, মানে আবিষ্কার করছে এবং প্রকাশ করছে সেটা হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। আধুনিক পণ্ডিতগণ অনুমান করেন যে পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। এর সংস্কৃত টিকাটির নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনশ্চয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মায়েস্ট সং। মণিদত্ত মূলত নাম দিয়েছেন কি? চর্যাশ্চর্য বিনশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী এটির নাম দিয়েছেন চর্যাশ্চর্য বিনশ্চয়। মণিদত্ত হচ্ছে আশ্চর্য চর্যা চয়, মানে বিভিন্ন জন বিভিন্ন নামে এটা সময় কি করছেন, আখ্যায়িত করছেন। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাশ্চর্য বিনশ্চয়, আর আচ্ছা হরপ্রসাদ শাস্ত্রী কিন্তু চর্য বিনশ্চয়। এইটা খুব ইম্পর্টেন্ট। চর্যকে বলছে হরপ্রসাদ শাস্ত্রী, আর প্রবোধচন্দ্র বাগচি চর্যাশ্চর্য বিনশ্চয়। এই নামটা কিন্তু বহুল ব্যবহৃত একটা নাম। এই নামটা হচ্ছে বহুল ব্যবহৃত একটা নাম, ঠিক আছে। সৈয়দ আলী আহসান এটাকে বলছেন চর্যাগীতিকা। এটাও খুব ইম্পর্টেন্ট। সৈয়দ আলী আহসান এটার নাম দিয়েছেন চর্যাগীতিকা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটাকে দিয়েছেন বুদ্ধিস্ট মায়ের সং। কীর্তিচন্দ্র এটির নাম দিয়েছেন চর্যাগীতি কোষবৃত্তি, যেটি তিব্বতী অনুবাদ। মণিদত্তের টিকার তিব্বতী অনুবাদ করেছিলেন। আচ্ছা, মণিদত্ত যে তিব্বতী অনুবাদ সেটা করেছিলেন। আধুনিক পণ্ডিতগণের মধ্যে এটার নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনশ্চয়, যেটি মূলত ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1838 সালে আবিষ্কার করে এই নামটা দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর ধারণা ছিল তিনি চর্যাগীতি সংগ্রহের মূল পুঁথি অর্থাৎ টিকা সহ আবিষ্কার করেছিলেন, কিন্তু সকল পণ্ডিতই পরবর্তীকালে এই বিষয়ে একমত যে শাস্ত্রী মহাশয় কর্তৃক সংগ্রহিত পুঁথিটি আসলে বৃত্তি বা টিকার। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেন কে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত চর্যাপদ এটি সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। এটার ব্যাখ্যা যদি আমরা বলি তাহলে হচ্ছে 1916 খ্রিস্টাব্দে বাংলা 1323 খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বইটি হচ্ছে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে গ্রন্থাগারে প্রকাশিত হয়। পণ্ডিত মণিদত্ত চর্যাপদের পদগুলোকে সংস্কৃত টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং সংস্কৃত বিভাগের 18 জুন 1921 সালে প্রতিষ্ঠিত চেয়ারম্যান ছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে দেখো, 18 জুন 1921 সালে চেয়ারম্যান হিসেবে ছিলেন কে? বাংলা এবং সংস্কৃত কলেজের কোথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের রচনাকাল। এখন চর্যাপদের রচনাকাল নিয়ে দুইটা তো ব্যাখ্যা আছে মূলত, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সে বলছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দে, অর্থাৎ 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে। শতাব্দীর যেহেতু 950 হইলে এটাকে আমরা মূলত 10ম শতাব্দী বলি, ঠিক আছে। আর 12 বলতে আমরা 1200 খ্রিস্টাব্দ মানে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 7ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবসময় বলছেন কি? সবসময় তার মতে সবসময় কম কম করে বলছেন, অর্থাৎ এই যে এখানে দশম কথা বলা আছে, দশম কথাটা কে বলছেন? সুনীতি কুমার। অধিকাংশ কিন্তু এই মতটা প্রকাশ করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দে। এইটাই হচ্ছে শুধু, যেমন চর্যাপদের কবি কয়জন? 23, কোথাও বলা আছে 24, কিন্তু এই 23 জন মূলত, অর্থাৎ চর্যাপদের কবি যে 23 জন, এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি। মানে সব জায়গায় উনি কম কম করে চিন্তা করছে, এটা বলা যেতে পারে মনে রাখার জন্য। এবং 24 এটা হচ্ছে অধিকাংশের মতে, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু এই তথ্যটা দিয়েছেন।
দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির রচনা করেন কে? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদারের প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন। তাহলে কত সালে সেটা? 1920 সালে। চর্যাপদের ভাষার প্রভাব রয়েছে হিন্দি, অসমিয়া, উড়িষ্যা, অপভ্রংশ, যেটাকে আমরা মৈথালি ভাষা নামে অভিহিত করে থাকি, প্রভৃতি ভাষায়। তাই অন্যান্য ভাষার ভাষাবিদরা তাদের ভাষার সাহিত্য বলে দাবি করেন। ভাষা বিতর্ক থেকে মুক্তির জন্য 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ODBL, কত সালে? 1926 সালে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে একটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সুলভ একটি গ্রন্থ কি করেন? আলোচনা করেন বা একটি গ্রন্থ লিখেন। তিনি ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দের মত দিয়েছেন, মানে ছন্দের যে বিচার সেটি সম্পর্কে মত দিয়েছেন। চর্যার পদ সংকলনটি আদিমতম বাংলা ভাষায় রচিত, যার মাধ্যমে প্রকাশিত হয় চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের অন্তর্নিহিত তথ্যের ব্যাখ্যা প্রকাশ করেন। ডক্টর শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী। আচ্ছা, বঙ্গ কামরূপী। আচ্ছা, এখানে বলছে 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের কি করেন? তথ্যের ব্যাখ্যা প্রকাশ করেন। চর্যাপদের ভাষা। সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? সান্ধ্য ভাষা এটি মূলত হচ্ছে তোমার অপশন ক, চর্যাপদের সঙ্গে যুক্ত। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে যে পুঁথি সংগ্রহ করেন তা চর্যাশ্চর্য বিনশ্চয় বা সরহপদের সরহবস্ত্র ব্রজ শাস্ত্রী, যেটাকে নাম দেওয়া হয়েছে দোহাকোষ, বা কৃষ্ণাচার্যের কান্নপায়ের দোহাকোষ, ডাকার্ণব, এই 4টি গ্রন্থের সমন্বয়। এদের মধ্যে একমাত্র চর্যাশ্চর্য বিনশ্চয় প্রাচীন বাংলা লেখা এবং অন্য 3টি সংস্কৃত অপভ্রংশ রচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চর্যাপদের ভাষাকে পশ্চিমবঙ্গের উপভাষা মনে করেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করেন? পশ্চিমবঙ্গের উপভাষা হিসেবে মনে করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা কিংবা প্রাচীন বঙ্গ কামরূপী ভাষা হিসাবে, মানে বঙ্গ কামরূপী ভাষা বলার সঙ্গত, এটা হচ্ছে তার মত। কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ভাষাকে কেউ সান্ধ্য ভাষা, কেউ সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেছেন। চর্যাপদ সম্পর্কে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য করেছেন, আলো আধারের ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আবার আমাদের বুঝিয়া কাজ নাই, এই কারণে চর্যাপদের ভাষাকে বলা হয়েছে সান্ধ্য ভাষা। চর্যাপদের পদ সংখ্যা এবং রচয়িতাগণ। চর্যাপদের পদ সংখ্যা মূলত, আচ্ছা, টোটাল পদের সংখ্যা এখানে বলছে বাংলা সাহিত্যের নিজস্ব চর্যাপদের সংখ্যা কত? টোটাল সংখ্যা হচ্ছে 50টা। এখানে 2টা কন্ডিশন আছে। কন্ডিশন কোনটা? 50টা, 51টা, 2টা তথ্য আছে। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ওই যে বলছিলাম কম কম বলে, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে 50টা। ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের সংখ্যা 51টি। চর্যাপদের প্রাপ্ত পুঁথি ছিল 51টি, কিন্তু অধিকাংশ কিন্তু এই মতটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার মধ্যে 11টি সংখ্যক টিকার ব্যাখ্যা করেননি। আচ্ছা, চর্যাপদে পদকর্তার নাম হচ্ছে 23 জন। এইটাও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি মতামত। আর একজন পদকর্তার নাম আছে কিন্তু তার পদ নেই, সেটি ধরলে চর্যাপদের পদ সংখ্যা 51 এবং পদকর্তা 24। পদকর্তাগণ পদ, যেটাকে আমরা কবিতা বলতেছি, রচনা করতেন বলে আমাদের সম্মানসূচক পদনাম দেওয়া হতো। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির নামের শেষে, যারা চর্যাশ্চর্য বিনশ্চয় বা চর্যাপদ রচনা করেছেন, প্রত্যেকটা নামের শেষে কি আছে? পা, সম্মানসূচক পা যুক্ত আছে।
বাংলা সাহিত্যের আদি কবিকে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। আচ্ছা, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এবং অধিকাংশ মতে চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। এখানে আরেকটি তথ্য বলে রাখা বাহুল্য, শহীদুল্লাহর মতে সবরপা। এখন আদি কবি মনে রাখার টেকনিকটা কি? অধিকাংশ বলছে লুইপা, কিন্তু শহীদুল্লাহ যেহেতু তালবস্যদা, এই কারণে উনি বলছে কি সবরপা হচ্ছে বাংলা সাহিত্যের আদি কবি, কারণ তিনি প্রথম পদ রচনা করেছেন। লুইপা তিন চর্যাপদের আদি রচয়িতা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি। হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে রাঢ় অঞ্চলের বাঙালি কবি, কিন্তু ডক্টর শহীদুল্লাহর মতে হচ্ছে কি সবরপা। লুইপা ছিলেন সবরপা শীর্ষে ছিলেন, সেজন্য লুইপা আদি কবি নন। তার মতে হচ্ছে সবরপা হচ্ছে আদি কবি। কার মতে? ওই যে শহীদুল্লাহর তালবস্য এবং সবরপায়ের হচ্ছে তালবস্য, এর মতে হচ্ছে এরা হচ্ছে আদি কবি। লুইপা কা আ তরুবর পাঞ্চ বিডাল, ওনার পদের মধ্যে যুক্তিগুলো আছে লুইপা। এবং চঞ্চিলা চিত্র পৈঠাকাল, অর্থাৎ চঞ্চল চিত্তে কাল প্রবেশ করে। লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ। লুইপা রচিত চর্যাপদের প্রথম পদ হচ্ছে চঞ্চল চিত্রা চঞ্চল চিয়ে পৈঠাকাল। চঞ্চল চিয়ে পৈঠাকাল। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কোন কবি? আচ্ছা, এইখানে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন মূলত কান্নপা, যার পদের সংখ্যা হচ্ছে 13টি। নিম্নের কোন পংক্তিটি আচ্ছা কার রচনা? আলী এ কালী এ বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা। দেখেন এখানে কিন্তু অলরেডি বলাই আছে, তা দেখে কান্ন। কান্ন বলতে কান্নপা, তাহলে এটা কি কান্নপা রচয়িতা। এখন কান্নপা মোট রচনা করেছেন কয়টি? 13টি পদ, যেটা আমরা আগে বলছি। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক সংরক্ষিত পদ হচ্ছে 12টি, মানে আরেকটা পাওয়া যায়নি। কান্নপা ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী। আচ্ছা, কিরকম হইল দেখো, সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পদ রচনা করেছেন বলে ধারণা করা হয়, এবং এটি সত্য। কান্নপার পংক্তি: আলী এ কালী এ বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমলা ভইলা। অর্থাৎ এই যে একটা কাজ, কান্ন কহি গই করিম নিবাস, যমন গোর শো উ আস। অর্থ, জগতে যা কিছু উৎপত্তি হয় তা বিনাশ লাভ করে, এ দেখে কানুপা দুঃখিত হয়ে মুক্তির পথ সন্ধান করে। অর্থাৎ যা সৃষ্টি হয় তা ধ্বংস হয় বা তা বিনাশ হয়, এটা দেখে কি করে? কান্নপা মুক্তির পথ সন্ধান করে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এটা হচ্ছে ভুসুকপা। ভুসুকপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। ভুসুকপা সংখ্যার দিক থেকে তৃতীয় সর্বোচ্চ পদকর্তা বা পদ বেশি রচনা, মানে সেকেন্ড পজিশনে আছেন, এবং তার পদ সংখ্যা হচ্ছে 8টি। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন, আমি ভুসুক বাঙালি হলাম বলে, ভুসুকু বাঙালি হলাম বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক বা সর্বশেষ পদকর্তা হচ্ছে এই ভুসুকপা। এইটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আধুনিক এবং সর্বশেষ পদকর্তা হচ্ছে ভুসুকপা। উষ্ণা উষ্ণ পাবত তহি বঠাই সরবি বালি, মৌরাঙ্গে পিচ্ছ পরিহান সরবি গিবত ও গুঞ্জরি মালি। পংক্তিদ্বয়ের রচয়িতাকে? ভুসুকপা। এইটা আবার একটু দরকার, সেটা হচ্ছে উষ্ণা উষ্ণা পাবতহি বসৈ সরবি বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহান সরবি গিবত গুঞ্জরি মালি। ভুসুকপার একটি উক্তি। পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে আদিকবি সবরপা, ওই যে আগে বলছি আদিকবি সবরপা তালবস্য এই দুটি রচনা করেন। তার মানে সবরপা রচিত পদ সংখ্যা হচ্ছে 2টি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে সবরপা বাংলাদেশের লোক ছিলেন। এই যে সবরপা, মানে তার প্রতি এত টান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু বাঙালি,
বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এবং সে এইভাবে প্রকাশ করছেন সবর পাকেও বাংলাদেশের লোক ছিলেন। সবর পারোক্তি যুক্ত আগে যেটা বললাম, উষ্ণা উষ্ণা পাবত তহি বসই সরবি বালি মরুঙ্গি পিচ্ছ পরিহান সরবি গিবত গুঞ্জর মালি, অর্থাৎ উঁচু উঁচু পর্বত যেখানে বসে সর্বরী বালিকা মধুর পুচ্ছ পরিহিত সর্বরী গলায় গুঞ্জর মালা। সরহপা সরহপা মূলত শেষ পদের রুচিয়তা সরহপাকে আচ্ছা সরহপা দন্তাস্ব দিয়ে, কিন্তু আর এটা হচ্ছে সবরপা আর এটা সরহপা, দুইটার মধ্যে কখনোই কনফিউশন করা যাবে না। শেষ পদ রুচিয়তাকে সরহপা, এটা অধিকাংশই মতটা দিয়েছেন, কিন্তু শহীদুল্লাহর মতে আচ্ছা সরহপা হচ্ছে শেষ পদের রুচিয়তা। আচ্ছা, এই হচ্ছে কথা। লারিডম্বিপার একটি পদের কথা উল্লেখ থাকলেও তার চর্যাপদে কোনো পদ পাওয়া যায়নি, তার পদটা পাওয়া যায়নি। টালত মোর ঘর নাহি পর বেশি, হারিত ভাত নাহি নিতিয়া বেশি, এটা বিখ্যাত একটা লাইন। চর্যাপদে এই চরণ দুটি কি বোঝানো হয়েছে? একটা দরিদ্র ক্লিষ্ট জীবনের গল্প বোঝানো হয়েছে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা হচ্ছে লোক শূন্যস্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি হাড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে। পেটে ভাত নাই কিন্তু প্রেমিকারা এসে ভিড় করে। এই পদে দরিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র ফুটে উঠেছে। টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নিতিয়া বেশি, দুহিল দুধু কি বেন্টে সময়। এটা আরেকটা, সেটা হচ্ছে কিরকম, দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, মানে ওয়ান কাইন্ড অফ হাইপোথেটিক্যাল কথাবার্তা আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলছে কিরকম, রুখের তেঁতুল কুমিরে খায়, এর অর্থ কি? রুখের তেঁতুল কুমিরে খায় মানে গাছের তেঁতুল কুমিরে খায়। মধ্যযুগের কবি নন জয়নন্দী মূলত হচ্ছে মধ্যযুগের কবি নন। তাহলে এটা কত হচ্ছে, ক নাম্বার। জয়নন্দী চর্যাপদ বা প্রাচীন যুগের কবি নন, প্রাচীন যুগের কবি। তিনি চর্যাপদের 46 নং পদের রচয়িতা। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে প্রকাশ হয়েছে? চর্যাপদের পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে 23 নং পদটি। আচ্ছা, এখন এক নজর যদি আমরা জেনে নেই, টোটাল পদ হচ্ছে কত? 51টি, যেখান থেকে হচ্ছে তোমার কয়টি পাওয়া যায়নি? আচ্ছা, 51টি বা 50টি, এটা যেখানে যে অপশন দেওয়া থাকবে সেই অপশনে নিয়ে তাকাতে হবে। আবার 50টিও আছে, যে শহীদুল্লাহ সাহেব। আচ্ছা, এদের মধ্যে হচ্ছে কি পদকর্তা 24 জন, এখানে হচ্ছে পদকর্তা হচ্ছে 23 জন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা হচ্ছে শহীদুল্লাহ, আর বাকি সবাই যদি বলি বা সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা হচ্ছে এই পাশে, এইটা হচ্ছে সুনীতি। ওকে, এখন সবচেয়ে বেশি পদরচয়িতা কান্নপা 13টি, ভূষকপা হচ্ছে 8টি, সরহপা হচ্ছে 4টি, কুরুক্ষিপা 3টি, লুইপি হচ্ছে কত পা? 2টি। আচ্ছা, আর আরো কিছু ব্যাপার আছে, যেমন সবর পা হচ্ছে 2টি, শান্তি পা হচ্ছে 2টি। বাকি যত পা আছে, মানে বাকি যত কবি আছেন চর্যাপদের, সবাই কি করছে? একটি করে পদ রচনা করে গেছেন। ওকে, আবার পুঁথি সাহিত্যে কয়েকটি পাতা নষ্ট হয়ে যাওয়ায় 3টি সম্পূর্ণ পাওয়া যায়নি। আচ্ছা, টোটাল পাওয়া যায়নি হচ্ছে কত? 4টা পাওয়া যায়নি। যদি আমরা 4টার মধ্যে কি, একটা হচ্ছে 23, 24, 25 এবং হচ্ছে 48। আচ্ছা, এখন মনে রাখার টেকনিক হচ্ছে 24 দুগুণ 48, সেটা পাওয়া যায়নি। আর বেজোড়া দুইটা হচ্ছে 23 এবং 25 পাওয়া যায়নি। ঠিক আছে, এখন 23 নং পদটা আবার অর্ধেক পাওয়া গেছে, সেই হিসেবে পদের সংখ্যা হচ্ছে 46.5টি। 23 নং পদটি 6টি উক্তি পাওয়া গেছে। এই যে এখানে বলা আছে 23 নং পদের কয়টা উক্তি পাওয়া গেছে? 23 নং পদের 6টি উক্তি পাওয়া গেছে, বাকি 4টি পাওয়া যায়নি। এর রচয়িতা মূলত ভূষকপা। এই 23 নাম্বার যে পদটা,
এটা রচিত হচ্ছে পোশাকপাত, যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন। আচ্ছা, এই যে 46.6 একদম স্পেসিফিকলি যদি বলি আমরা 46.60 বা 46.5টি। চর্যাপদের প্রথম রচয়িতা হচ্ছে কে? লুইপা। 24 নং পদটি রচয়িতা হচ্ছে কান্নপা। এই যে এটা পাওয়া যায়নি, যেগুলা এইটা হচ্ছে পাওয়া যায়নি। 25 নং হচ্ছে তন্দ্রিপা, এটাও পাওয়া যায়নি। 48 নং কুরুক্ষিপা পাওয়া যায়নি। কুরুক্ষিপার টোটাল কয়টা? কুরুক্ষিপার 3টা, একটা তো পাওয়া যায়নি 48 নাম্বার। আরো 2টা আছে 2 এবং 20। 2 এবং 20 সেটা হচ্ছে কি হয়েছে? কুরুক্ষিপার এই 2 নাম্বার এবং 20 নাম্বার। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।